জনাব মোহাম্মদ আবু কায়েস শিকদার স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 666। জনাব মোহাম্মদ আবু নাসের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীকে পেয়েছেন 2353টি। জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি গণসংহতি আন্দোলন মাথাল প্রতীকে পেয়েছেন 95,342টি ভোট। জনাব মোহাম্মদ মহসিন বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 39,976টি ভোট। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীকে পেয়েছেন 106টি। জনাব মোহাম্মদ হাবিবুর রহমান ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে পেয়েছেন 139টি। জনাব শফিকুল ইসলাম গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 289টি। আর জনাব সাইদুদ্দিন খান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 8,572টি। আমরা ছবি আমরা আমাদের ফ্রন্টে বোর্ড আছে, আমরা ওখানে টানিয়ে দিব এটা। টাঙ্গাইল 7 127টি ভোট কেন্দ্রের 127টির বেসরকারি ফলাফল। জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,41,253 ভোট। জনাব মোহাম্মদ আবদুল্লাহ ইবনে আবুল হুসেন বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক উনি পেয়েছেন 71,040 ভোট। জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীক নিয়ে উনি পেয়েছেন 1,492 ভোট। এর সাথে আমি আপনাদেরকে গণভোটেরও কিছু আমরা পেয়েছি চূড়ান্ত। আমরা সবগুলো কেন্দ্রের ফলাফল যেটা পেয়েছি, যেমন আপনার টাঙ্গাইল 7 127টি কেন্দ্রের 127টিরই ফলাফল আমরা পেয়েছি। হাঁ প্রতীকে ভোট পড়েছে 1,46,317। না প্রতীকে ভোট পড়েছে 47,141। ব্রাহ্মণবাড়িয়া 5 এখানে আপনার হ্যাঁ ভোটে পড়েছে আপনার এখানে আমার আমার ভোট কেন্দ্র স্যার এটা আবট এটা না ভোট। আরে বাবা, আমি সেটা বুঝছি, আমার কেন্দ্রের সংখ্যা কত? কেন্দ্রের সংখ্যা কত? কেন্দ্র সংখ্যা কত? কোথায় এখানে লেখাটা নাই রে ভাই। সকল কেন্দ্র স্যার। ব্রাহ্মণবাড়িয়া 5-এর সব কেন্দ্রের হ্যাঁ ভোট পড়েছে 1,66,631, 1,66,631। না 57,649। সিরাজগঞ্জ 3 আসনের সবকটি কেন্দ্রের আমার হ্যাঁ ভোট পড়েছে 1,80,894। না তে ভোট হয়েছে 80,858। জয়পুরহাট 2-এ মোট ভোট কেন্দ্রের সংখ্যা 105। এটা আমি গণভোটের হিসাব দিচ্ছি। এখানে হ্যাঁ প্রতীকে চিহ্নিত হয়েছে 1,52,742। নাতে প্রতীকে চিহ্নিত হয়েছে 73,147। ব্রাহ্মণবাড়িয়া 1-এ হাঁ প্রতীকে ভোট হয়েছে 72,228। নাতে হচ্ছে 49,342। ব্রাহ্মণবাড়িয়া 6-এ হাঁ প্রতীকে ভোট হয়েছে 1,09,603। নাতে হচ্ছে 24,065। হবিগঞ্জ 1-এ হাঁ প্রতীকে সবকটি আসন মিলিয়ে 178টি কেন্দ্রের সবকটা
কেন্দ্রে মিলিয়ে হ্যাঁ হয়েছে 1,16,400, না হয়েছে 68,409। হবিগঞ্জ 3, এখানে হাঁ প্রতীকে চিহ্নিত হয়েছে 1,11,578, না 71,938। হবিগঞ্জ 4, এখানে হাঁ প্রতীকে চিহ্নিত হয়েছে 184টা কেন্দ্র ছিল, হাঁ প্রতীকে চিহ্নিত হয়েছে 1,43,372, না 1,23,026। আমার মনে হয় এই আমার কাছে হ্যাঁ ওকে, আমি আপনাদেরকে আবারও জাতীয় সংসদ নির্বাচনের আরো কিছু আমার চূড়ান্ত মানে সবগুলো কেন্দ্রের হিসাবটা আমি পেয়েছি, আমি আপনাদেরকে জানিয়ে দিই। লক্ষ্মীপুর 1, ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 94 এবং প্রাপ্ত ফলাফল 93। সাইফুল এখানে 93 তো যোগ করেন 94টাই। এখানে জাতীয় পার্টি লাঙ্গলের প্রার্থী ছিলেন মোহাম্মদ মাহমুদুর রহমান মাহমুদ, লাঙ্গল প্রতীক নিয়ে উনি পেয়েছেন 414টা ভোট। জনাব মোহাম্মদ আলমগীর হোসেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সিংহ প্রতীক নিয়ে 106 ভোট। জনাব মোহাম্মদ কাউসার আলম গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে 115 ভোট। জনাব মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে 11,156। জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীক নিয়ে 203 ভোট। জনাব মোহাম্মদ মাহবুবুল আলম জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীক নিয়ে 59,265 ভোট এবং জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে 86,811 ভোট। এগুলো কিন্তু আপনার যোগ করে আচ্ছা, আমি এখানে রাখতেছি, পরে নিয়ে নেন। লক্ষ্মীপুর 2, আমি 152টি যে কেন্দ্র ছিল সেটার হিসাবটা আপনাদেরকে একটু জানিয়ে দেই। জনাব আবুল বাশার গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে 424টা ভোট পেয়েছেন। জনাব SUM রুহুল আমিন ভুইয়া বাংলাদেশ জামাতে ইসলামে দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 1,33,698 ভোট। জনাব মোহাম্মদ রেজাউল করিম নাগরিক ঐক্য কেটলি প্রতীক নিয়ে পেয়েছেন 253 ভোট। জনাব মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 1,46,321 ভোট। জনাব মোহাম্মদ ইব্রাহিম মিয়া বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীক নিয়ে উনি পেয়েছেন 1,780 ভোট। জনাব মোহাম্মদ ফারহাদ মিয়া বাংলাদেশ কল্যাণ পার্টি হাত ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন 288 ভোট। জনাব হেলাল উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে পেয়েছেন 6,774 ভোট। ফেনী 1 আসনের ভোট কেন্দ্রের সংখ্যা 122টি। আমরা এখানে যে হিসাব পেয়েছি সেটা অনুযায়ী জনাব আনোয়ার উল্লাহ ভূঁইয়া বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছ প্রতীক নিয়ে 310টি ভোট পেয়েছেন। জনাব SM কামাল উদ্দিন বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে 85,615 ভোট পেয়েছেন।
জনাব কাজী গোলাম কিবরিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 5323টি। জনাব মাহবুব মোর্শেদ মজুমদার বাংলাদেশ মুসলিম লীগ এর প্রার্থী ছিলেন, হারিকেন প্রতীক নিয়ে 188 ভোট পেয়েছেন। জনাব মুন্সি রফিকুল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের প্রতীকে উনি পেয়েছেন 1,19,904 ভোট। জনাব মোতাহের হোসেন চৌধুরী জাতীয় পার্টি লাঙ্গল নিয়ে পেয়েছেন 940 ভোট এবং জনাব মোহাম্মদ ফিরোজউদ্দিন চৌধুরী বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীক নিয়ে পেয়েছেন 215 ভোট। হ্যাঁ, ঠিক আছে। চট্টগ্রাম 16, এখানে ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 113টি। এখন প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আব্দুল মালেক ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন 844 ভোট। জনাব এহসানুল হক বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন প্রতীক নিয়ে পেয়েছেন 105 ভোট। জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 83,105 ভোট। জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 93,167 ভোট। জনাব মোহাম্মদ লিয়াকত আলী স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 55,492 ভোট। জনাব মোহাম্মদ আরিফুল হক গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন 243 ভোট। জনাব হাফেজ রুহুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে এই প্রতীকে উনি পেয়েছেন 4045 ভোট। সিরাজগঞ্জ 5, ভোট কেন্দ্রের সংখ্যা 132, প্রাপ্ত ফলাফল 132টির। জনাব নুরুন নাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে উনি পেয়েছেন 5,759 ভোট। জনাব মোহাম্মদ আকবর হোসেন জাতীয় পার্টি লাঙ্গল নিয়ে উনি পেয়েছেন 1,224 ভোট। জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,34,989 ভোট। জনাব মোহাম্মদ আলী আলম বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লায় পেয়েছেন 1,06,805 ভোট। জনাব মোহাম্মদ ইউসুফ আলী গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 235 ভোট। জনাব মোহাম্মদ মতিউর রহমান বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 328 ভোট। সিরাজগঞ্জ 2, 163টা ভোট কেন্দ্রের 163টার বেসরকারি ফলাফল। জনাব ইকবাল হাসান মাহমুদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে 1,77,578। জনাব SM আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীকে 864। জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম বাংলাদেশ জামাতে ইসলাম দাড়িপাল্লা প্রতীকে 1,38,797, ঠিক আছে। জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে 410 জন। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীক নিয়ে 769 ভোট। জনাব মোহাম্মদ মহিবুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে 2167 ভোট এবং জনাব মোহাম্মদ সোহেল রানা জনতার দল কলম প্রতীকে 181 ভোট। এটা তো বললাম না, বান্দরবনেরটা বলি নাই, বান্দরবনেরটা বলি নাই। বান্দরবনের আসন সংখ্যা বান্দরবন 300, আসন নির্বাচনী এলাকা নম্বর হচ্ছে 300, নাম হচ্ছে বান্দরবান, ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 187। এখানে আবু জাফর মোহাম্মদ
জনাব আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ জাতীয় পার্টির প্রতীকে লাঙ্গল 2435। জনাব আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীক নিয়ে 26,162 ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে 4,718 ভোট পেয়েছেন। সাচিং প্রু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষ প্রতীক নিয়ে 1,41,455 ভোট পেয়েছেন। এটা বললাম। শেরপুর 2, এখানে 155টি হচ্ছে আমাদের কেন্দ্র। এখানে শেরপুর 2 আমাদের জনাব মোহাম্মদ ফাহিম চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষ প্রতীকে পেয়েছেন 1,18,472। জনাব মোহাম্মদ আবদুল্লাহ আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে পেয়েছেন 1038 ভোট। জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল কায়েস ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা এই প্রতীকে পেয়েছেন 4,877 ভোট। জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,08,335 ভোট। এই শেরপুর 2 আমাদের গণভোট 2026-এ হাঁ প্রতীক পেয়েছে 1,47,242, না পেয়েছে 55,994। আচ্ছা, ফেনী 1-এর আমি আরো গণভোটের আরো কিছু আমি তথ্য আপনাদেরকে জানিয়ে দিই। ফেনী 1-এ 122টি কেন্দ্রের বরাবর আমাদের গণভোটে হাঁ প্রতীকে চিহ্নিত হয়েছে 1,39,549, না 60,458। লক্ষ্মীপুর 2-এ 152টি কেন্দ্রের হাঁ প্রতীকে চিহ্নিত হয়েছে 1,90,369, না 74,145। লক্ষ্মীপুর 1-এর 94টি ভোট কেন্দ্রের মধ্যে হ্যাঁ প্রতীকে চিহ্নিত হয়েছে 1,01,758, না 47,996। চট্টগ্রাম 16 113টি কেন্দ্রের হাঁ প্রতীক চিহ্নিত হয়েছে 1,36,840, না 89,323। বান্দরবান 187টি কেন্দ্রের হাঁ প্রতীক পেয়েছে 71,417, না প্রতীকে চিহ্নিত হয়েছে 90,156। ব্রাহ্মণবাড়িয়া 4 হাঁ প্রতীকে চিহ্নিত সবকটা কেন্দ্রে হাঁ প্রতীকে চিহ্নিত হয়েছে 1,50,036টি, না প্রতীকে 71,226টি। কি হয়েছে? মামুনুল হক আমার সাথে আমাকে জানি না, রিটার্নিং আমার সাথে দেখা করতে। আচ্ছা, ঠিক আছে, আপাতত এইটুকু আমার কাছে ছিল। আর একটু আসুক, তারপরে আবার আপনাদেরকে আবার বাকিটুকু জানিয়ে দেবো। আচ্ছা, একটু বিরতি দেই। ধন্যবাদ আপনাদেরকে। একটু হাঁটাচলা করি, জমে যাচ্ছি তা। চূড়ান্ত বার্তা ছাড়া কি আর আপনি ওই কয়েকটা আছে ওগুলা কি আর প্রকাশ করবেন? চূড়ান্ত বার্তা আসলে আর এগুলো প্রকাশ করা ঠিক হবে না। আচ্ছা, ওগুলোর চূড়ান্ত আসেনি। আপনি করতে থাকুন। একটু হ্যাঁ, তাই সাইবুল হ্যাঁ, ওইটা চূড়ান্তটাই দিই আমরা, ঠিক আছে? চূড়ান্তটাই দিই আমরা। হ্যাঁ, ঠিক আছে, আমি কিছু নিয়ে খবরটা রেডি করে নিয়ে আসি।
প্রস্তুত নেই সাইফুল, এগুলো নিয়ে
নির্বাচনী ফলাফল বিশ্লেষণ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে রয়েছে, আমি সর্দার ফরিদ আহমদ, রয়েছেন সাংবাদিক আলফাসানাম। আলফাসানাম, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা দীর্ঘক্ষণ নির্বাচনের ফলাফল শুনছিলাম। বাংলাদেশ টেলিভিশন মূলত নির্বাচন কমিশন থেকে যে ফলাফলটা দেয় সেই ফলাফলটাই ঘোষণা করা হয়। হয়তো প্রাইভেট চ্যানেলগুলো নানানভাবে খবর প্রচার করছে, কিন্তু বাংলাদেশ টেলিভিশন দায়িত্বশীল হিসাবে সরকার দেওয়া ফলাফলই মূলত ঘোষণা করছে। যেই কারণে অন্যান্য টেলিভিশন চ্যানেলের সঙ্গে আমাদের এখানকার ফলাফল তত মিল হবে না, এটাই স্বাভাবিক। কারণ এটি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম, এর দায়িত্বশীলতা রয়েছে। শুধু শুধু একটা খবর প্রকাশ করে দেওয়া, কেউ এগিয়ে থাকলে তাকে বিজয়ী ঘোষণা করে দেওয়া, এই ধরনের কাজ নিশ্চয়ই বাংলাদেশ টেলিভিশন করতে পারে না, এবং আমরা তাই করছি মূলত। আলফাসানাম, আমরা দেখলাম যে নির্বাচন সুন্দর মতো হয়েছে, কিন্তু ফলাফল ঘোষণা একটু দেরি হচ্ছে। সব মিলে আপনি কীরকম দেখছেন? না, প্রথম হচ্ছে যে এই নির্বাচনটা খুবই ভালো। আমরা যদি লক্ষ্য করি যে বিগত ফ্যাসিস্ট শাসনে যে নির্বাচনগুলো হয়েছে, সেখানে তো মানুষ ভোট দেওয়ার কোনো সুযোগই পায়নি, ভোটের অধিকারই ছিল না। তারপরেও সেই নির্বাচনগুলোতে ব্যাপক সহিংসতা হয়েছে। প্রত্যেকটা নির্বাচনে অন্তত প্রায় 40 থেকে 50 জন মানুষের প্রাণহানি হয়েছে। কিন্তু এইবার একটা বড় আকারের নির্বাচন হলো, কোনো ধরনের কোথাও এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রাণহানির ঘটনা আমরা পাইনি। তারপরে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট বাক্স নিয়ে যাওয়া, যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। অর্থাৎ নির্বাচনটা হয়েছে খুবই শান্তিপূর্ণ। ভোটের আপনার প্রায় আমার ধারণা যে 60% কাছাকাছি ভোটার ভোট প্রদান করেছেন এবং শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। তো এখন ফলাফল ধীরে ধীরে ঘোষণা করা হচ্ছে। সব কেন্দ্রের ফলাফল তো একসাথে আসে না। আমরা দেখছি যে বাংলাদেশ টেলিভিশনেও প্রায় কিছু কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা করা হচ্ছে। এইটা বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রার ক্ষেত্রে একটা বড় স্টেপ আজকে হলো। এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে তিনি যে নির্বাচনটা করতে চান সেটা একটা উৎসবমুখর নির্বাচন হবে এবং নির্ভয়ে মানুষ ভোট দিতে পারবে। আমরা সেই অবস্থায় দেখলাম, মানুষ খুবই শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে এবং নির্ভয়ে ভোট দিয়েছে। কোনো ধরনের আতঙ্ক ছিল না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার পুরো পরিবেশ নিয়ন্ত্রণ করেছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আসলে এবার নির্বাচনের দুটো শ্রেণীর বড় ধরনের অংশগ্রহণ ছিল। আপনি জানেন যে এটা একটা জেনজি অভ্যুত্থান পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভোট হলো, এবং স্বাভাবিক কারণেই জেনজিদের অংশগ্রহণ ছিল প্রবলভাবে। এবং আমরা বিভিন্ন ভোট কেন্দ্রের যে লাইন দেখেছি, সেখানে তরুণদের উপস্থিতি অনেক বেশি ছিল। এবং আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি, সেটা হলো যে নারী ভোটারদের প্রচুর অংশগ্রহণ ছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দেশে মূলত নারী ভোটাররা কিন্তু অর্ধেকের চেয়েও বেশি, এবং তাদের একটা বড় ধরনের অংশগ্রহণ ছিল, বড় ধরনের। এবং আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে সেটা হলো যে ভোট চলাকালীন দু এক জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেটা কিন্তু আমরা যে নির্বাচন উদাহরণ দিয়ে থাকি 2001, 1996 এবং 1991 ইলেকশন, এই তিনটা ইলেকশনকে আমরা আদর্শ বলে ধরে নিই। এবং এই তিনটা নির্বাচনে যে ধরনের সহিংসতা ঘটনা ঘটেছে বা নানান ধরনের যে কেওয়াস তৈরি হয়েছিল কোনো জায়গায়, এবার কিন্তু তাও হয়নি। না, এটা স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে। স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে এবং কোনো সহিংসতার ঘটনাই ঘটেনি এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়েছে। কোনো আপনার এমনকি আমি 7:30 8টার দিকে ভোট দিয়েছি, তখনও আমি দেখেছি যে ওই আপনার ভোটার যে নাম্বারগুলো সংগ্রহ করতে হয় সেগুলোও কিন্তু খুবই সিস্টেমেটিক্যালি পলিটিক্যাল পার্টিগুলো আগেই রেডি করেছিল। কেউ কেউ তো বাড়ি থেকে নিয়ে আসছে, অ্যাপস ছিল। ফলে যে প্রযুক্তিগত যে দরকার, প্রযুক্তিগত যে সহায়তাটা দরকার ভোটারদেরকে, তার বুথ নাম্বার, তার ভোটার নাম্বার, এগুলো হচ্ছে বাসা থেকেই অধিকাংশ লোক নিতে পেরেছে। আর নিশ্চয়ই লক্ষ্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এবার বড় ধরনের ভূমিকা রেখেছে এবার নির্বাচনের ফলাফল। কিন্তু সেখানে আরেকটা জামালাও তৈরি হয়েছে, যে নানান ধরনের বিভ্রান্তি, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এগুলো হচ্ছে। বিশেষ করে নির্বাচন শেষে ফলাফলকে কেন্দ্র করে আমরা দেদারসে লক্ষ্য করছি যে সোশ্যাল মিডিয়াতে ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ছে। এতে কেউ কেউ বিভ্রান্তি হওয়ার পথও কিন্তু তৈরি হচ্ছে। বিষয়টি কেমন হলো না?
না, এটা তো সোশ্যাল মিডিয়া তো আর সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। জি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদেরই এক ধরনের দায়িত্ব বোধের মধ্যে থাকা উচিত, জি জি যে আমি যে নির্বাচনের ফলাফল তো একটা সেনসিটিভ বিষয়, জি এবং এখানে যেটা হচ্ছে যে এটা তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আগেই, যে আপনি নির্বাচনের ফলাফল তো কেন্দ্রগুলোতে টাঙিয়ে দেওয়া হয়, জি তারপরে নির্বাচনী এজেন্টদেরকে দেওয়া হয়। ফলে এখানে সোশ্যাল মিডিয়ায় যদি কেউ কিছু লিখেও থাকে সেটাতে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না রিটার্নিং অফিসার বা প্রিজাইডিং অফিসার ওই কেন্দ্রের ফলাফল নির্বাচনী এজেন্টদেরকে বা প্রার্থীদেরকে হস্তান্তর না করে। কিন্তু সাধারণ সেটাই তো মানুষ কিন্তু সমস্যা। বিভ্রান্ত হচ্ছে যে এই কারণে যে খুব দায়িত্বশীল পর্যায় থেকেও এই কাজটি করা হচ্ছে আমরা লক্ষ্য করছি। এটা কিছু কিছু ক্ষেত্রে এটা উত্তেজনার কারণে এরকম হতে পারে, কারণ আপনি তো জানেন যে নির্বাচনে এবার যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে। নিঃসন্দেহে। আপনি বহু আসনে খুব অল্প ভোটের ব্যবধানে অনেকেই পরাজিত হয়েছেন বা বিজয়ী হয়েছেন। ফলে কিছু কেন্দ্রের ফলাফল, আরেকটা হচ্ছে যে একটা নির্বাচনী আসনে কিন্তু অনেকগুলো কেন্দ্র থাকে, আপনি একটা কেন্দ্রের ফল দিয়ে তো পুরো নির্বাচনের ফলাফল নির্ধারণ করতে পারবেন না। ফলে এটা কিছুটা হাইপ, কিছুটা মানে জানার আগ্রহ থেকে অনেকে এটা করে যে এই কেন্দ্রে একটা ফল প্রকাশ করা হলো, কিন্তু ওই ফলটা মানেই তো একজন প্রার্থী বিজয়ী হওয়া না। তো এই সোশ্যাল মিডিয়াতে এগুলো হয়েছে আর কি, যে আলাদা আলাদাভাবে কিছু কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে, সেটা খুব বড় কোনো না, কিছু বিভ্রান্তি তো তৈরি হয়েছে। ধরুন একটা আসনে 140টা কেন্দ্র রয়েছে, দেখা গেল যে মাত্র 5টা আসনে ফলাফল ঘোষণা করা হলো, বলে দিল অমুক বিজয়ী। বিজয়ের পথে নয়, অনেক সময় লেখা থাকে যে এগিয়ে রয়েছে 5টি আসনে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে লিখে দিয়েছে যে অমুক বিজয়ী। কিংবা দেখা গেল যে 20টা কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়েছে, অনেকে লিখে দিল যে অমুক বিজয়ী। এবং দুর্ভাগ্যজনক হলো এই কাজটি শুধু সোশ্যাল মিডিয়া করা হচ্ছে না, আমাদের মূলধারার মিডিয়াতে কিন্তু এই একই কাজটা করা হচ্ছে। এতে সাধারণ মানুষ কিন্তু চরম বিভ্রান্তিতে পড়েছে, কারণ 140টা কেন্দ্র থাকলে সেখানে 20 কেন্দ্রের ফলাফলই কিন্তু চূড়ান্ত নয়, এটা পাল্টে যেতে পারে। কারণ কোনো কোনো প্রার্থী দেখা গেল যে এক কেন্দ্রে তার অবস্থা খুব ভালো আগে থেকেই, দেখা গেলো সে অনেক ভোট পাচ্ছে বেশি, আবার আরেক কেন্দ্রে দুর্বল, সেখানে কমে যাচ্ছে, এরকম ধরনের উত্থান পতন তো ঘটেই। হ্যাঁ, এটা তো ঘটবেই, এটা তো ঘটেই, কিন্তু এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী হোক বা মেইন স্ট্রিম মিডিয়ায় হোক, তাদের বলা উচিত যে এতটা কেন্দ্রের ফলাফল, এতটা কেন্দ্রের মধ্যে এতটা কেন্দ্রের ফলাফল, এটা স্পষ্ট করা দরকার। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে মোট কতটা কেন্দ্র এটা বলা হয় না আর কি, যে কারণে এই বিভ্রান্তিটা তৈরি হয় আর কি। এবং ভোটের হিসাবটা দেওয়া হয় না, হ্যাঁ, চূড়ান্তভাবে বলে দেওয়া হয়। হিসাবও দেওয়া হয় না যে এত ভোটার ভোট দিয়েছেন, তার মধ্যে এত এসেছে। এই তথ্যগুলো না থাকার কারণেই একটা বিভ্রান্তি তৈরি হয়। কিন্তু এটা তো আবার মানুষের এক ধরনের, দেখেন ভোট দেওয়ার পর সাধারণ মানুষের কিন্তু আগ্রহ থাকে ফলাফলটা জানার। জি। তো এইটাও মানুষের আগ্রহ থাকে যে কোন কেন্দ্রে কতটুকু কে কতটা ভোট পেল। এটা আগেও হয়েছে, এটা যে খুব নতুন কিছু তা না। কিন্তু অতীতেও আগে তো সোশ্যাল এরকম মিডিয়া হয়েছে। ছিল না। সোশ্যাল মিডিয়া তখন টেলিফোনে বলানো হতো, মুখে মুখে জানাতে অমুক কেন্দ্রে এতটা দিচ্ছে, এত কেন্দ্রে। কিন্তু যেহেতু এখন সুযোগ আছে যে কোন কেন্দ্রে কতটা ভোট কত, এগুলো তো তথ্য আগেই জানা যায়। ফলে সাংবাদিকদের বিশেষ করে এবং মূলধারার গণমাধ্যমের উচিত একটা পূর্ণাঙ্গ রিপোর্ট করা, ইনকমপ্লিট রিপোর্ট না। না, নিঃসন্দেহে এই জিনিসটা একটু বিভ্রান্তি হয়নি তা না, হয়েছে। আমরা আশা করব যে মূলধারার মিডিয়া এগুলো বিষয়গুলো খেয়াল রাখবে। এবং আরেকটা যেটা আপনি শুরুতে বলছিলেন, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আমরা কিন্তু ভাবছিলাম, অনেকেই মন্তব্য করেছিল যে 5ই আগস্টের পরে নির্বাচনটা একপেশে হয়ে যেতে পারে, এক ধরনের একপেশে হয়ে যেতে পারে, কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, কোনো একটি দল হয়তো জয়ী হয়ে যাবে, এবং পরিবেশটা সেরকমই ছিল। কিন্তু গত 18 মাসে নানান চড়াই উত্তরায় পার হয়ে একটা অবস্থা দেখা গেলো যে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে গেছে। যথেষ্ট। এবং আপনি জানেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন যদি প্রতিদ্বন্দ্বিতা না হয়, আসলে গণতন্ত্রটা এটাকে না, আসলে সেটা ভোট হয় না। আমাদের এখানে কিছু আসনের ফলাফল এসছে, আমরা লক্ষ্য করছি। সেটি হলো যে টাঙ্গাইল 7 আসনের একটা ফলাফল এসছে। এটা কেন্দ্র হলো, মোট কেন্দ্র 127, প্রাপ্ত কেন্দ্রের ফলাফল 127। এর মানে হলো যে টাঙ্গাইল 7 আসনের চূড়ান্ত ফলাফলটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা লক্ষ্য করছি যে আবুল কালাম আজাদ সিদ্দিকী, দানের শীষ, উনি পেয়েছেন 1,41,253 ভোট। মোহাম্মদ আবদুল্লাহ ইবনে আবুল হোসেন দাঁড়িপাল্লায়
উনি পেয়েছেন ৭১,০৪০ ভোট। আর আরেকজন রয়েছেন মোহাম্মদ তোফাজ্জল হোসেন, উনি পেয়েছেন ১,৪৯২ ভোট। এর মানে হলো টাঙ্গাইল ৭ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী, মানে দানের শীষের প্রতীকের যে প্রার্থী ছিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী। আমরা আশা করি যে নির্বাচন কমিশন থেকে যে অফিসিয়াল ফলাফল দিবে এবং গ্রাজুয়ালি এই পূর্ণাঙ্গ ফলাফলগুলো ধীরে ধীরে আসতে শুরু করবে। জি, যেটা আপনি বলছিলেন। আপনার এই যে ফলাফলটা দেখলাম, যে দেখেন এখানে কিন্তু কমপ্লিট ফল জি। আসছে, ফলে মানুষের পক্ষে একদম পুরোপুরি জানা সম্ভব হচ্ছে যে কে বিজয়ী হয়েছে। জি। তো এটা যদি আপনি ইনকমপ্লিট আগে 5টা কেন্দ্রে 10টা কেন্দ্রের ফল দেন, তখন কিন্তু মানুষ জানতে পারবে না যে আসলে কি, মানে এখানে ভোটের হেরফেরও এখানে বেশ বড় মাপের আমরা হেরফের দেখতে পাচ্ছি। প্রায় বিজয়ী প্রার্থীর চেয়ে মানে প্রায়